আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা জানালেন প্রধানমন্ত্রী। বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার নিরাময় কেন্দ্র। করোনা সংক্রমণ 7% কাছাকাছি, শিগগিরই বিধিনিষেধ প্রজ্ঞাপন। এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজেন্স পার্থ গোপালের 8 বছরের জেল, জব্দ করা টাকা বাজেয়াপ্ত। বাগযুদ্ধে জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার, সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। ক্রাইস্টচার্চে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড, অধিনায়ক লাথামের সেঞ্চুরি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ভারতের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়ছে। এবছরই রপ্তানি $2 বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। আগামীতে শিশু ও বয়স্কদের বিনা খরচে চিকিৎসা নিশ্চিতের কথাও জানান তিনি। এছাড়া করোনার টিকা নেওয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব সৃষ্টির বর্তমান সময়ে ক্যান্সারের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। দেশে প্রায় 15 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর 2.5 লাখ মানুষ এ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে 1.5 লাখ। এমন বাস্তবতায় দেশের 8 বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে 100 শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র সহ 460 শয্যা বিশিষ্ট কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত সময়ের মধ্যে এ কাজের বাস্তবায়ন আশা করেন প্রধানমন্ত্রী। মানসম্পন্ন কাজ যেন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়গুলি করার মূল উদ্দেশ্যটা হলো সেখানে যেমন চিকিৎসা সেবা দেওয়ার সাথে সাথে গবেষণা করা। যারা ভালো নামি দামি চিকিৎসক হয়ে যান তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন, কিন্তু কিছুটা সময় যদি আপনারা ব্যয় করেন বা এই গবেষণার দিকে একটু নজর দেন, তাহলে আমাদের দেশের পরিবেশ সবকিছু মিলে এই দেশের মানুষের কি কি ধরনের রোগ দেখা দেয়, তার প্রতিরোধ শক্তিটা কিভাবে বাড়ানো যায় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সেবার মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন দেশের জনগণ। আন্তর্জাতিক বিশেষজ্ঞ হাসপাতালের সাথে তাল মিলে চলার মতো এখন অনেক প্রতিষ্ঠান আমাদের দেশেই গড়ে উঠেছে। শিশু এবং বয়োবৃদ্ধ যারা, তাদের চিকিৎসা সেবাটা যাতে বিনামূল্যে দেওয়া যেতে পারে সে ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। করোনার টিকা নেওয়া সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলারও পরামর্শ দেন সরকার প্রধান। 31 কোটি বেশি ডোজ আমরা ব্যবস্থা করে রেখেছি। ইতিমধ্যে আমরা টিকা দিয়ে যাচ্ছি। একটি মানুষও যেন টিকা ছাড়া না থাকে। আমি আরেকটা অনুরোধ করব যে যেহেতু অমিক্রন নতুনভাবে একটা আবার সারা বিশ্বে দেখা দিচ্ছে, আর শীতকালের প্রাদুর্ভাবটা বাড়ে, আর এমনি সাধারণত আমাদের দেশে শীতকালে একটু সর্দি কাশিও হয়, সেদিকে লক্ষ্য রেখে সকলে মাস্কটা ব্যবহার করবেন। খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, কোনো বড় সমাবেশ যেতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন। করোনার এই কঠিন সময়ে জটিল রোগ যেন শরীরে বাসা না বাঁধে, সেজন্য দেশবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সবাই মেনে চলবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশে করোনার সংক্রমণ হার 7% কাছাকাছি পৌঁছেছে। 24 ঘন্টায় শনাক্ত বেড়ে হয়েছে 1491। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে 2-1 দিনের মধ্যে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনই সিদ্ধান্ত হচ্ছে না বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সহকর্মীদের সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
দেশে করোনা সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী। 24 ঘন্টায় নতুন শনাক্ত 1491 এবং মৃত্যু হয়েছে 3 জনের। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 6.78% এবং মৃত্যু 1.76%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের সপ্তাহের তুলনায় শনাক্ত হার 115% ও মৃত্যু 15% বেড়েছে। নমুনা পরীক্ষার হার 2.5% বেশি। গত এক সপ্তাহে বাংলাদেশে 1,34,113টি পরীক্ষা সমাপন করা হয়েছে, যেটি পূর্ববর্তী 7 দিনের পরীক্ষার চাইতে প্রায় 2.5% বেশি। গত 7 দিনে শনাক্ত হয়েছেন 6,300 জন নতুন রোগী, যেটি তার পূর্ববর্তী সপ্তাহের চাইতে 3,376 জন। এদিকে দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণ রোধে 2-1 দিনের মধ্যেই নতুন নির্দেশনা জারি করা হবে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। করোনায় মৃত্যুর হার কম থাকলেও এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে যথাযথ দিক নির্দেশনায় আমরা আজ কাজ করে যাচ্ছি ও ওমিক্রন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করা হবে। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনা সংক্রমণ বাড়লেও লকডাউনের কথা ভাবছে না সরকার। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের করোনা টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি জানান, সীমান্তে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। লকডাউন নিয়ে আমরা ভাবছি না, এইটা আমি একা বলতে পারবো না। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া সিলেটের ডিআইজি প্রেজেন্স পার্থ গোপাল বণিককে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 50,000 টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়। এছাড়া উদ্ধার করা 65 লাখ টাকা বাজেয়াপ্ত করারও আদেশ দেয় আদালত। রাসেল খানের রিপোর্ট। সিলেট কেন্দ্রীয় কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার পর 2019 সালের 28 জুলাই তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। এ সময় ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় 80 লাখ টাকা। পরদিনই তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর ওই বছর 4 নভেম্বর আদালত মামলাটির অভিযোগ গঠন করলে বিচার শুরু হয়। গেল 27 ডিসেম্বর মামলায় দুর্নীতি দমন কমিশন, দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করে আদালত। দীর্ঘ শুনানি শেষে ঘুষ গ্রহণ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। পৃথক 2 ধারায় 8 বছরের কারাদণ্ড দেয়া হয়। 80 লক্ষ টাকা থেকে 65 লক্ষ টাকা অবৈধ উপার্জন ঘোষণা করে এই টাকাটা বাতিল করা হয়েছে এবং 14 লক্ষ টাকা তাকে তার বৈধ উপার্জন বলে তাকে সেটা ফেরত দেওয়া হয়েছে। যে লাভবান হয়ে অপরকে লাভবান করে যে তিনি উপার্জন করেছিলেন সেই সম্পর্কে তাকে সাজা দিয়ে মোট 8 বছর সাজা দেওয়া হয়েছে। তবে সঠিক বিচার হয়নি উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবী আপিল করার কথা জানান। বিজ্ঞ বিচারিক আদালতের নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত কতটুকু আইনযুক্ত, কতটুকু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। মামলা ও গ্রেফতারের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্তের পর পার্থ গোপাল বণিক কারাগারে ছিলেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর দাবি, ভোটের মাঠ তার পক্ষেই রয়েছে। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন, তবে প্রার্থীদের কথার লড়াইয়ের মাঝেই ভোটের সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। রবিউল ইসলামের ক্যামেরায় প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দিন, বাকি মাত্র 6 দিন। মেয়র কাউন্সিলরদের গণসংযোগে সরগরম মাঠ। বন্দর খেয়াঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী।
ভোটের মাঠ নিজের পক্ষেই রয়েছে বলে দাবি আইভীর। ভোটের ক্ষেত্রে যদি বলেন, ভোটের মাঠ আমার দখলে, সিদ্ধিরগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ। ভোটাররা আমার কথা বলে, ধর্মপ্রাণ মুসলমানরা আমার কথা বলে। আমার বিরুদ্ধে প্রচুর অপপ্রচার চালানো হয়েছে, বিভ্রান্ত ছড়ানো হয়েছে, ধর্মীয় ব্যাপারে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু কোনোটাই কাজ হবে না। নগরীর মিশনপাড়া এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জবাসীকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে ব্যস্ত তিনি। আমাদের এখন থেকে টার্গেট হবে এই নারায়ণগঞ্জটা আমাদের, এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরা এটাকে করব। এটা নারায়ণগঞ্জের জনগণের সুখ সুবিধা আমরা দেখব। তবে ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান। আমরা চাই যে এটা একটা সুষ্ঠু নির্বাচন হোক, যিনি যোগ্য প্রার্থী হিসাবে পরিচিত পাবে আমরা তাদেরকেই ভোট দেওয়ার চেষ্টা করব। যে পাশ করবে সে সবার ভালো দেখবে, সবার মন্দটা দেখবে। 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 7 জন প্রার্থী। রত্না সামান, 21 টেলিভিশন। ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়ছে। চলতি অর্থ বছরে ভারতের বাজারে রপ্তানি $2 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, আর বাংলাদেশেও বাড়ছে তাদের রপ্তানি। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভারত প্রায় 140 কোটি জনসংখ্যার দেশ, বিশাল বাজার। অন্যদিকে আয়তনে ছোট হলেও জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের বাজারও খুব ছোট নয়। দুই প্রতিবেশী দেশের রয়েছে 4000 কিলোমিটারের অভিন্ন সীমান্ত। এছাড়া সহজ ও সময় সাশ্রয়ী হওয়ায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমবর্ধনশীল। অনেক কোম্পানি কিন্তু এখন তারা বেশ আগ্রহ প্রকাশ করেছে যে ভারতীয় প্রোডাক্ট আবার ভারতীয় রপ্তানি করা যায় কিনা। বাংলাদেশকে একটা প্রোডাকশন হাব হিসেবে এখন আমরা অ্যাডভোকেট করছি। 2020 সালে বাংলাদেশের বাজারে ভারতের রপ্তানি ছড়ায় $9 বিলিয়ন। এতে দেশটির ষষ্ঠ শীর্ষ রপ্তানির গন্তব্য বাংলাদেশ। এদিকে ভারতেও বিকশিত হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য। দেশটির $400 বিলিয়ন আমদানিতে গেল অর্থবছরে বাংলাদেশের অংশীদারিত্ব ছিল $1.28 বিলিয়ন। তবে চলতি অর্থবছরের প্রথম 4 মাসেই রপ্তানি $70 কোটি, প্রবৃদ্ধি 65%। তাই এবছর রপ্তানি $2 বিলিয়ন ছড়ানোর সম্ভাবনা। বাংলাদেশ ভারতের বিকাশমান বাজারের যে সুবিধা সেটা কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে নিতে পারেনি। প্রতিযোগিতা সক্ষমভাবে সরবরাহের সক্ষমতা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই বাজারে আমাদের আরো বড়ভাবে ঢুকার একটা সম্ভাবনা আছে। ভারতীয়দের চাহিদা বিবেচনায় মানসম্মত পণ্য উৎপাদন, প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি সহ স্থল বন্দরগুলোর সমস্যার সমাধান করা সম্ভব হলে ভারত বাংলাদেশি পণ্যের বড় বাজার হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের ল্যান্ড কাস্টমস গুলোকে আরো বাণিজ্য সহায়ক করে তোলা, সেখানে সিঙ্গেল উইন্ডো স্থাপন করা এবং তারপরে বিভিন্ন কাস্টমস যেসব প্রসিডিউরস আছে সেগুলো হারমোনাইজ করা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মৃত্যু হত্যার ঘটনায় নিজের মামলায় নিজেই গ্রেফতার বাবুল আক্তার। বিরোধের জেরে হবিগঞ্জে বন্ধ হলো চা বাগান, রাতারাতি বেকার 450 শ্রমিক। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নির্বাচন কমিশন গঠনে এই মুহূর্তে আইন প্রণয়ন সম্ভব না হলে দেশপ্রেমিক ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের নিয়ে গ্রহণযোগ্য কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়ে এই প্রস্তাব দেন। আগামীতে কমিশনকে আরও স্বাধীন ও শক্তিশালী করার প্রস্তাব দেয় দলটি। এছাড়া নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রস্তাব রেখেছেন দলটির নেতারা। বিএনপি সহ সব দলকে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানায় কৃষক শ্রমিক জনতা লীগ। যে নির্বাচন কমিশন হওয়ার জন্য একটা আইন হওয়া দরকার, এত কিছু হয় আইন হয় না কেন, তিনি আমাদের সঙ্গে একমত হয়েছে। বিশেষ করে আমরা প্রস্তাব দিয়েছি যে আর সার্চ কমিটি গঠন না করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি নিজের উদ্যোগে নির্বাচন কমিশন গঠন করুন, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে নিয়ে যেন করেন,
যার মেরুদণ্ড আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত 3 বিচারপতি শপথ নিয়েছেন। সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজাস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার শপথ বাক্য পাঠ করেন। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব গোলাম সারোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে 4 বিচারপতির নিয়োগের বিষয়টি জানানো হয়। নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন বোরহান উদ্দিন, এম ইনায়েতুর রহিম ও কৃষ্ণা দেবনাথ। FRM নাজমুল হাসান অসুস্থ থাকায় তার শপথ গ্রহণ পরে হবে। মামলা জট কমাতে উন্নত বিশ্বে যেসব পদ্ধতি আছে সেগুলো ব্যবহার করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সহকারী জাজদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। একই সাথে মামলা জট কমানো বিচার বিভাগের প্রধান চ্যালেঞ্জ। বিচারকরা যাতে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারেন সেজন্য সবকিছু করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী আশাবাদ জানান, রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগেও বিচারক নিয়োগ করবেন। পৃথিবীতে মামলা জট কমানোর জন্য যেই সব পন্থা অবলম্বন করা হয়েছে সেই সব সকল পন্থা এখানে যতটুকু সেটা কার্যকর বা উপযুক্ত হবে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা খুবই আশাবাদী যে গিভেন এ লিটল টাইম আমরা মামলা জট কমাতে পারব। যার পরিশ্রম আর কৌশলী নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে মন্ত্রী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। ইউনিভার্সাল মেডিকেলের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য আব্দুল সাত্তার ভূঁইয়া সহ অনেকে। অনুষ্ঠানে সরাইল ও আশুগঞ্জের 13 বিদ্যালয়ের 75 শিক্ষার্থীকে 3,000 টাকা করে 2,25,000 টাকা বৃত্তি প্রদান করা হয়। বিগত 1 দশক যাবৎ নেতৃত্ব দিচ্ছেন তাকে আপনারা আমরা সবাই চিনি, তাকে আমরা এক ডাকে এক নামে চিনি। তিনি আমাদের জননেত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাকে হত্যা করার জন্য। কারণ তাকে হত্যা করা হলে বাংলার সাধারণ মানুষের হাত থেকে শাসনভার পুনরায় সূচকের হাতে যাবে, যারা সামাজিক সম্পদ লুটপাট করে খায়। সাধারণ মানুষের স্বাধীনতা আবার হরণ হবে। চট্টগ্রামের পাঁচলাইশে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নিজের মামলায় নিজেই গ্রেফতার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। সকালে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদের আদালত স্ত্রী হত্যার ঘটনায় বাবুল আক্তারের করা মামলায় তাকেই গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত 30 ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 2016 সালের 5 জুন ভোরে চট্টগ্রামে জিইসি মোড়ে কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এই ঘটনায় মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে বাবুল আক্তার এখন কারাগারে রয়েছেন। শ্রমিকের ঘর বানানো নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জে বন্ধ করে দেওয়া হয়েছে 200 বছরের পুরনো বৈকুণ্ঠপুর চা বাগান। বেকার প্রায় 450 শ্রমিক। তারা এখন মানুষের বাড়িঘরে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছেন। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1815 সাল থেকে চলছে মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগান, কিন্তু কয়েক বছর ধরে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় মুখ থুবড়ে পড়েছে বাগানের কার্যক্রম। দফায় দফায় বন্ধ রাখায় বাগানটি ক্ষতির মুখে পড়েছে। সম্প্রতি এক শ্রমিকের ঘর বানানোকে কেন্দ্র করে আবারও বাগানের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঘর করার পরে অফিসে তার কাজ বদ্ধ হয়েছে এবং নোটিশও দিছে। নোটিশ দেওয়ার পরে কাজবদ্ধ করা হয়। কাজবদ্ধ করার পরে ওনারাও কাজের জন্য যায়। কাজ না দেওয়ার পরে মনে করেন অফিসে একটু গ্যাঞ্জাম হয়েছে। ওনারা নোটিশ বদ্ধ করে আসছে বাগানটা। এরপর আমাদের যে কাম করছিলাম 1 সপ্তাহ 2 দিন এই পেমেন্ট আমাদেরকে দেয় নাই। 1 মাস ধরে বাগান বদ্ধ। আমাদের চলতে অনেক কষ্ট হয়। আমি না বস্তি বাড়ি কাজ করি, বহুত কষ্টে চলি। বাইরে কাজ করি এমনি করে চলি। প্রায় 1 মাস ধরে বন্ধ থাকায় বাগানের 450 শ্রমিক পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে।
আমরা কাজ করলে খাই, না করলে খাই না। ওই বউ কাজে রাত্রে খানি না পিনি না, আমরা তো বয়া দিন কাটাইতে আছে এখানে। কিস্তি আছে, কিস্তি কোনো রকম ঋণ বাড়ি করে আনিয়া দিতে আসি আমরা। কাজের বেতনও দেয় নাই, রেশনও দেয় নাই। আর বন্ধের দিনেরটা তো এখনো বন্ধই আছে, আমাদের প্রায় 7 তারিখ থেকে চা বাগানটি বন্ধ আছে। তবে পরিস্থিতির জন্য শ্রমিকদেরই দুষছে বাগান কর্তৃপক্ষ। এটা এখন কোম্পানি দেখতেছে, কোম্পানি ইচ্ছে হলো বাগান চালাবে না, চালাবে না। এখন কোম্পানি কোটি টাকা দিয়ে বাগান কিনছে, সরকারের কথা যদি চলতে হচ্ছিল তো বাগান চালানো যাবে না। দু একজনের উগ্র আচরণের দায় সাধারণ শ্রমিকরা নিতে পারে না দাবি করে অবিলম্বে বাগানের কার্যক্রম চালুর দাবি তাদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। খেজুরের রস ও গুড় পিঠাপুলি তৈরির অন্যতম অনুষঙ্গ। কুড়িগ্রামে ভোর হতেই তরুণ যুবক শিশুরা ছুটে চলে রস পান আর সংগ্রহ করতে। আর পরিবেশ বান্ধব খেজুর গাছ রোপণ করে নদী ভাঙন রোধ সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। খেজুর রস আবহমান বাংলার ঐতিহ্য। রস আহরণের নিপুণ হাতে খেজুর গাছ চাচাছোলা করা হয়, পরে ছেলার স্থানে বাঁশের কঞ্চি বা স্টিলের পাত বসানো হয়। সেই নল বেয়ে নেমে আসে সুস্বাদু খেজুর রস। ভোর থেকে সকাল 6টা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করা হয়। সেই রস জাল দিয়ে তৈরি হয় পাটালি গুড়। গ্রামাঞ্চলে শীতের সকালে এই রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরির ধুম পড়ে যায়। মধুবৃক্ষ নামে পরিচিত খেজুর গাছ, খেজুর রস এবং গুড়েরও রয়েছে ব্যাপক চাহিদা। কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় প্রতিটি খেজুর গাছ 150 টাকা করে ভাড়া নিয়ে রস সংগ্রহ এবং গুড় তৈরি করেন গাছিরা। মৌসুমের 2 মাসে একটি গাছ থেকে প্রায় 1 মণ করে রস সংগ্রহ করা হয়। গুড় বিক্রি হয় 15 থেকে 20 টাকা কেজি। 100 মতো গাছ আমরা ঝরেছি, গাছ আরো আছে, 15 কেজি মতন গুড় হচ্ছে। হ্যাঁ, 150 টাকা কেজি বিক্রি করছে। খেজুরের গুড়টা খুব সুস্বাদু, রস এবং গুড়টা 2.5 মণ 3 মণ করে রস হয়। জাল ফের গুড় হয় আমার 25 8 মণ এরকম হয়। গুড়ের ভেজাল নাই, চোখের আদালত তো বানায়, কিনে নেই। গুড়টা বানাচ্ছে মোটামুটি খুব মান আছে আর কি, মিষ্টিও আছে, খুব মিষ্টি ভালো আর কি, কোনো নির্ভেজাল আর কোনো ভেজাল নাই। সরকারিভাবে যদি গাছ লাগা যেত তাহলে খেজুর রস বিক্রি করি মনে করেন অনেক আয় উন্নতি করা যেত। কুড়িগ্রাম বন্যাপ্রবণ এলাকা হয়, ব্যাপকভাবে খেজুর গাছ রোপণ করা হলে নদী ভাঙন রোধ ও মাটি ক্ষয় কমানো সম্ভব। যেখানে বিশেষ করে নদী ভাঙন আছে সেখানে যদি খেজুর গাছ লাগানো যায় তাহলে নদী ভাঙন বা ভূমিক্ষয় রক্ষা পাবে এবং আমরা পরিবেশ তাত্ত্বিকভাবে এগিয়ে যাব। খেজুর গুড় রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলেও মনে করছেন তারা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ধলেশ্বরীতে ট্রলার ডুবির 5ম দিনে 4 মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 6 জন। কাজাখস্তানের রুশ বাহিনী 1 সপ্তাহে সহিংসতায় নিহত কমপক্ষে 164। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির 5ম দিনে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ 6 জন। সকালে দুর্ঘটনাস্থলের কিছু দূরে ধর্মগঞ্জ এলাকায় ভেসে ওঠা 2টি মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে বক্তাবলী এলাকায় আরও 2টি মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে কোস্টগার্ড। দুর্ঘটনার স্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হয় বলে জানায় কোস্টগার্ড। গত বুধবার সকালে ফতুল্লায় ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে 10 জন নিখোঁজ হন। ট্রলারে অন্তত 30 জন যাত্রী থাকলেও অন্যরা সাঁতরে তীরে ওঠে। কেন আমরা আজকে লাশ পেলাম, এর আগে কেন লাশ পেলাম না? আমাদের আরো আমার 2টা ভাগ্নি, একটা ভাগ্নি এখনো নিখোঁজ। কোথায় দুর্ঘটনা হয়েছে যে পিন পয়েন্ট এখানে কেউ কিনা জনসাধারণে এটা বলতে পারতেছে না। আমরা তো স্পটে ছিলাম না দুর্ঘটনার সময়, সংবাদ পেয়ে এসেছি। আমাদের যদি স্পিডটা ইন্ডিকেট করা হতো এখানে, তাহলে আমাদের যে দক্ষ ডুবুরি দল আছে অবশ্যই খুঁজে পেত।
মন্ত্রণালয়ের যাবতীয় হিসেবে স্বচ্ছতা আনতে অডিট সফটওয়্যার উদ্বোধন করল শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি অফিসে হিসেবে অনিয়মের কথা তুলে ধরেন। তবে অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে অনিয়ম বন্ধ হবে বলে আশা করেন তারা। অতীতের মতো যে ঘাটতে ঘাটতে আমি পার হয়ে গেলাম, যে কথা বললো যে কন্ট্রাক্টর করতে যে মারাই গেছে হয়তো, তো সেই জীবিত থাকাকালীন সময়ে যেন আমরা তাদেরকে ধরতে পারি অন্তত, সেটা যে আমরা এই ডিজিটালাইজেশনের ফলে এই ম্যানেজমেন্ট এটাকে যদি আমরা করতে পারি, অডিট ম্যানেজমেন্টকে আপডেট করতে পারি, আজকে ডিজিটালাইজ করতে পারি, সো উই ক্যান গেট ভেরি কুইক রেজাল্ট। সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এসিআই পিওর সরিষার তেল ও আনন্দ আলোর যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো ভর্তা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে এবারের প্রতিযোগিতার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শাইখ সিরাজ, পরিচালক ও বার্তা প্রধান চ্যানেল আই ইয়াসমিন, বিজনেস ডিরেক্টর কেকা ফেরদৌসি, বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ সহ অন্যান্যরা। তারা বলেন, সারা দেশে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথম রাউন্ডে একজন প্রতিযোগী প্রতিযোগিতার জন্য সর্বোচ্চ 3টি ভর্তার রেসিপি পাঠাতে পারবেন। প্রাথমিক রাউন্ডে ভর্তা পাঠানোর শেষ তারিখ 21 জানুয়ারি 2022। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শিশু ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সেবা জানালেন প্রধানমন্ত্রী। বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার নিরাময় কেন্দ্র। করোনা সংক্রমণ 7% কাছাকাছি, শিগগিরই বিধিনিষেধের প্রজ্ঞাপন, এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজেন্স পার্থ গোপালের 8 বছরের জেল, জব্দ করা টাকা বাজেয়াপ্ত। বাকযুদ্ধে জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার, সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। ক্রাইস্ট চার্চে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড, অধিনায়ক লাথামের সেঞ্চুরি। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।